আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। ও সন্ধ্যাদি, আমি সন্ধ্যাদিকে দেখতে পাচ্ছি। আমার আমার সশ্রদ্ধ নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। অনেক ভালো থাকবেন। আর আপনার সন্ধ্যাদি তুমি খুব ভালো থেকো, আমরা সবাই চাই তুমি নিজে খুব ভালো থাকো। মোটামুটি আছি, মাঝে মাঝে অসুস্থ পড়ছি, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছি। তুমি গান গাও, তাহলে আর অসুস্থ হবে না। এখানে যারা আছেন, এখানে আজকে সেদিন সঙ্গীত মেলায় আমার হয়ে একটু গান গাইয়ে দু লাইন গিয়ে দিলেই তো হতো আমার হয়ে। তুমি তো আগে বললে আমি করে দিতাম, এখন তো হয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে দেখে আমাকে এবার বলছিল, আমি তো যেতে পারলাম না, আমি তো চলতে পারছি না, আমার হয়ে দু লাইন গিয়ে দিলেই তো হতো। তুমি আমাকে বললে আমি আগে করে দিতাম। হ্যাঁ, কি করবো আমি তখন তো বুঝতে, আমি কি করে তখন আমি এতে যোগাযোগ করবো, তখন পারিনি। এই প্রেস লাইভে আছে তো? আচ্ছা আচ্ছা, আর কাকে কাকে আমি দেখতে পাচ্ছি? আমি অমিত দাকে দেখতে পাচ্ছি, আর মমতা শঙ্করকে দেখতে পাচ্ছি, আমি প্রেসিডেন্সির আমাদের অনুরাধাদিকে দেখতে পাচ্ছি, আমি বিশপ, আমি আর্চ বিশপকে দেখতে পাচ্ছি, হ্যাঁ বাদশাহ সাহেবকে দেখতে পাচ্ছি মনে হয়। ম্যাডাম সুরঞ্জন দাস আমি আছি। হ্যাঁ সুরঞ্জন দাস, আপনি এমন মাস্ক পরেছেন যে আপনার ড্রেস কালো, ব্ল্যাক, আর মাস্কটাও কালো, পুরো ব্ল্যাকে ব্ল্যাক। ম্যাডাম ইউনিভার্সিটিতে বসে আছি, আর এখনো ছাত্ররা বাইরে গন্ডগোল করছে, বললাম কোনো মতে মিটিংটা করতে দাও। ম্যাডাম সোনালি আছি। ম্যাডাম নমস্কার, আমি শুভশঙ্কর সরকার, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। ভালো থাকবেন, ভালো থাকবেন সকলে। আমাদের এখানে যারা আছেন আমি দেখতে পাচ্ছি, আমাদের তো আজকে আসার কথা, আমি নামগুলো বলে দিই। অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুগত বোস এসেছেন উনি? হ্যাঁ উনি এসছেন। সুগত বোস, সুমন্ত্র বোস, যোগেন্দা, শ্রদ্ধেয় যোগেন্দা, শুভাপ্রসন্নদা এসছে। শুভাপ্রসন্নদা ফাঁকে দিয়ে মাস্ক পড়েছে। রুদ্রনারায়ণ সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এসছেন, রুদ্রদা। জয় গোস্বামী, জয়দা। শ্রী সুবোধ সরকার, সুবোধদা এসছেন। মাস্ক পরে কাউকে চেনা যায় না যে। আবুল বাসার, শ্রী মনোরঞ্জন ব্যাপারী জানাচ্ছি, সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। বিনায়ক বাবু, আমি সন্ধ্যা মুখার্জি বলছি, আপনাকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। নমস্কার। মনোরঞ্জন ব্যাপারী এসছেন, হ্যাঁ বসুন। আমাদের ব্রাত্য বসু আছো, অর্পিতা, সুখেন্দু শেখর রায় এসছে, শরীর ঠিক আছে? বচ্চংসী সরল এসছেন, আছে। বিবেক গুপ্তা, নাদিমুল হক, নাদিম তো দেখতেই পাচ্ছি, হ্যাঁ। শীর্ষেন্দুদা, হ্যাঁ আমি আছি। ও শীর্ষেন্দুদা তো ওখানে আছে, ওখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। আলাপন বন্দ্যোপাধ্যায়, এইচ কে দ্বিবেদী, মনোজ পন্থ, মনীষ জৈন, শান্তনু বোস, সুরজিৎ পুরকায়স্ত, ওদিকে আমাদের শ্রী বীরেন্দ্রজি, অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিং, আর বাদ বাকি হ্যাঁ শীর্ষেন্দুদের নাম সব এখানেই ছিল সমস্ত। প্রফেসর শুভাশঙ্কর সরকার, নমস্কার ম্যাডাম, নমস্কার, আমি আছি। হ্যাঁ। নমস্কার। মোদির নাম তো আমি আগেই বলেছি। আলাপন, আমি চিফ সেক্রেটারিকে অনুরোধ করবো মিটিংটা স্টার্ট করতে। ম্যাডাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আপনি একটা বড় কমিটি গঠন করতে চেয়েছিলেন, যাতে জীবনের সর্বক্ষেত্রে যারা বিদ্বজ্জন, যারা গুণীজন, তারা সেই কমিটিতে থেকে আপনার চেয়ারপারসনশিপে নেতাজির এই বিশেষ জন্মবার্ষিকী উদযাপনের বর্ষব্যাপী যে অনুষ্ঠান কর্মসূচি, সেটা ফাইনালাইজ করতে পারে। আমরা একটা কাজ করি, প্রথমে আমরা সাজেশনটা নিই, তাই না? আমরা কার কি সাজেশন আছে, 1 বছর ধরে করতে হবে, 23শে জানুয়ারি মানে 22শে জানুয়ারি থেকে আমরা স্টার্ট করব। সুতরাং কার কি সাজেশন আছে আমি আগে পুরো সাজেশনটা নিই।
অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি কি সাজেশনটা নিতে পারি? আপনি যদি একটু বলেন কি করা উচিত। হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। দেখুন, মানে প্রথম হওয়াটা এখানে একটু আমার বেশি কুণ্ঠা হয় বলতে, যে আপনারা সবাই অনেক বেশি ভেবেছেন। আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে আমরা বাংলার যে নানা বিবিধ ধরনের লোক বাংলায় যে আছে, এদের যে নানা ধরনের মত, নানা ধরনের বিশ্বাস, নানা ধরনের কাজকর্ম, এইটাকে আনতে হবে। কারণ সবাই একদিক থেকে, নেতাজি একটা খুব কম লোক আছে বাংলাদেশে যে সবাই যার অনুধাবন করে। সুতরাং এই একজন এই লোকটাকে যদি আমরা, তার জীবন যদি আমরা সেলিব্রেট করতে চাই, তাতে আমরা সমস্ত বাংলার যত রকমের মত, যত রকমের বিশ্বাস, যত রকমের গুণীজনের নানা রকমের কাজ আছে, সেগুলোকে সব টানতে হবে। এবং সেখানে আমরা শুধু, আমি আপনারা কিছু মনে করবেন না, আমি বলছি, আমি চেহারাগুলো দেখলাম, সবাই আমার মতো বা আমার মতো বর্ষিয়ান। কম বয়সীদের টানতে হবে। এটা কম বয়সীরা এই কমিটিতে, আমার মনে হয় আপনি চিফ মিনিস্টার, আপনি কম বয়সীদের টানুন। আরো যারা, তবু আপনাদের যাদের যে মন্ত্রীদের ভেতর দেখলাম অনেকের বয়স অনেক কম, কিন্তু তাও আরো কম বয়সীরা যারা অন্যরকম ভাবে ভাবে, তাদের টানলে বোধহয় আরো এই অনুষ্ঠানটা বেশি ভালো হবে। এইটুকুই আমার। সুভাদা, আমি ছেলে বয়স থেকে দেখে এসেছি নেতাজির জন্মদিন গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যে উন্মাদনা জন্মদিনে হতো। আমি জানি যে সেই 12টার সময় সমস্ত বাড়িতে শাঁখ বাজত এবং একটা মিছিল হতো, যে মিছিল তুলনাহীন। আমাদের এখানে বিশেষ করে হ্যারিসন রোড, এখন যেটা মহাত্মা গান্ধী রোড, সেখানে বিশেষ করে নেতাজির জন্যেই নানান রকম মুসলমান সম্প্রদায়, তাদের একটা ব্যান্ড, অসংখ্য ব্যান্ড পার্টি, তারা কারোর ব্যান্ডের নাম আজাদ হিন্দ ব্যান্ড, এরকম ধরনের সেই সমস্ত ব্যান্ডরা তারা যোগ দিত। আর এছাড়া যে স্কটিশ ব্যাকপাইপার, এখনো পর্যন্ত প্রতিটি মহল্লায়, প্রতিটি ক্লাব, অনেক জায়গায় তারা ওটা করে থাকে। যদি আমরা এমন একটা বিশাল মিছিল করতে পারি, যেখানে একটা ট্যাবলয়েড থাকবে, সেখানে নেতাজির বিরাট একটা ছবি, তার সঙ্গে তার কিছু জীবনের বিভিন্ন দিক, আর তারই সঙ্গে যদি একটা এই সমস্ত যত ব্যান্ড, যত দলের সব আছে, এবং আমরা যারা এখানকার নাগরিক, তারা সবাই যুক্ত হয়ে, বিশেষ করে তার জন্মদিনের সেই পুণ্য মুহূর্তে যদি সবাই এগিয়ে যাই, এবং মিছিল আমি মনে করতে পারি যে লক্ষাধিকের বেশি মানুষ যোগ দেবে, এবং চারিদিকে মানুষরা এটা দেখার জন্যে উপস্থিত থাকবেন, এবং চারিদিকে সেটা যদি প্রচার করা যায় যে সেই শাঁখবাজা, সেই সময়টাকে আমরা যে তুলে ধরতে পেরেছি, যেটা মিয়ে গেছে বেশ কিছুদিন ধরে, সেটাকে যদি আমরা ওইভাবে প্রত্যেককে যুক্ত করে এরকম একটা মিছিল করতে পারি, তাহলে মনে হয় এই 125-এর যে 23শে জানুয়ারি, সেটা একটা খুব বড় আকারে আমাদের মনের প্রাণের আনন্দের একটা প্রকাশ হবে। আর দ্বিতীয় হচ্ছে তার তরুণের স্বপ্ন, তিনি যে সত্যিকার একজন দেশপ্রেমী, যিনি প্রত্যেক জাত, ধর্ম, সবাইকে একভাবে দেখেছেন। আমরা একটা খুব বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছি, যে বিপর্যয়েতে আমরা আমাদের মূল্যবোধ, আমাদের
তথাকথিত যা ধার্মিক যা কিছু আচরণ সমস্তটাই একটা ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। এই জন্যে যদি একেবারে স্কুল লেভেল থেকে কলেজ লেভেল পর্যন্ত আমরা 1000 থেকে 1500 শব্দের একটা এসে, একটা প্রবন্ধ, একটা কম্পিটিশন করতে পারি, যেখানে প্রতিটি স্কুলের ছেলে মেয়ে তারা যোগ দেবে। এগুলো তো ইউনিভার্সিটি স্কুল করবে, স্কুল ডিপার্টমেন্ট। আমরা যদি একটু শর্টে সাজেশনগুলো বলি, কারণ 4টে আমাদের গঙ্গাসাগরের মেলা মিটিং আছে। আচ্ছা, এটাই মূলত আমি দুটো জিনিস বলতে পারি যে এই দুটো করলে পারে হয়তো আমরা চারিদিকে নেতাজির যে মূল এগুলো সব আদর্শ- আমাদের সাজেশন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মিছিলটা যদি একটু সুগত। আমি কিছু সাজেশন আগেই আপনার কাছে পাঠিয়েছি। পেয়েছি আমি। আমি আজকে সকালে অমর্ত্যদা আমাকে টেলিফোন করেছিলেন, তার সঙ্গে আমার আলোচনা হলো। উনি ভালো আছেন তো? উনি খুব ভালো আমাদের আছেন, প্রণাম জানাবেন। হ্যাঁ, ওই 10.5 ঘন্টার টাইম ডিফারেন্স বলে বুঝেছি। এখন রাত্রির ওখানে, তাই উনি যোগ দিতে পারেননি। তাই আমার সঙ্গে যে আলোচনা হলো জানাতে বললেন। উনি বললেন যেন নেতাজির জীবন, কীর্তি, তার আদর্শের ওপর যেন ফোকাসটা থাকে, প্রথম পয়েন্ট যেটা উনি বললেন। দ্বিতীয় হচ্ছে নেতাজির ঐক্য এবং সাম্যের আদর্শ নতুন প্রজন্মের কাছে কিভাবে রাজ্য সরকার পৌঁছে দিতে পারে, সেই নিয়ে যেন আলোচনা হয়। উনি বললেন যে খুব ভালো চর্চা গবেষণা তো হয়েছে নেতাজি রিসার্চ ব্যুরোতে অনেক দশক ধরে, 6 দশকেরও ওপরে। এখন নতুন প্রজন্মের কাছে কিভাবে সেগুলো পৌঁছে দেওয়া যায়, যেটা ঐক্যের আদর্শ। দ্বিতীয় পয়েন্ট উনি বললেন যে নেতাজি ছিলেন সমস্ত সংকীর্ণ সাম্প্রদায়িকতার বিরোধী, এবং তিনি তার আজাদ হিন্দ ফৌজে হিন্দু, মুসলমান, শিখ, ইসাহি সকলকে সমান অধিকার, সমান মর্যাদা দিয়ে ঐক্যবদ্ধ করে আজাদির লড়াই করেছিলেন। এবং তাই আজকের দিনেও যেন সেই আদর্শ উদ্বুদ্ধ করে আমাদের নতুন প্রজন্মকে, সেইটি উনি দেখতে বললেন। আর দ্বিতীয়ত যেটা সাম্যের আদর্শ, উনি বললেন যে যারা দরিদ্র, যারা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, যারা অবস্থা সম্পন্ন নন, তাদের জন্য সবসময় নেতাজি চিন্তা করেছেন। এবং তার হরিপোড়া অভিভাষণ যদি পড়া যায়, সেগুলো যেন আজকের প্রজন্ম পড়ে। আর উনি বিশেষ করে বললেন যে ন্যাশনাল প্ল্যানিং, সেটা তো নেতাজি শুরু করেছিলেন, সেটাও মনে করানো দরকার। আশা করি অভিজিৎ বিনায়কও এই বিষয়ে সাহায্য করতে পারবে, যে ন্যাশনাল প্ল্যানিং মানে মেঘনাথ সাহাকে নিয়ে এসে তিনি বিজ্ঞান এবং রাজনীতির মধ্যে কি সংযোগ কিভাবে স্থাপন করা যায় তিনি দেখিয়ে দিয়েছিলেন। কেটি শাহর মতো অর্থনীতিবিদ কাজ করেছিলেন ওর সঙ্গে ন্যাশনাল প্ল্যানিং কমিটিতে। তাই এইগুলি কথা উনি একটু জোর দিলেন, এবং আমিও ওর সঙ্গে পুরোপুরি একমত। এই ঐক্য এবং সাম্যের আদর্শ যেন আমরা নতুন প্রজন্মকে পৌঁছে দিতে পারি। রুদ্রদা, থ্যাংক ইউ। সুগত। সরকারকে ধন্যবাদ এটা আয়োজনের জন্য, সকল সমভাবী তাদেরকে ধন্যবাদ, তারা আমাদের সকলকে সমৃদ্ধ করছেন বলে। আমার ওই যে কথাটা আপনার এর থেকে এসেছিল প্রারম্ভিক ভাষণে, বেশি করে আমাদের যাওয়া দরকার শিশু এবং ছাত্র, ইউথ অ্যান্ড চিলড্রেন, এদের কাছে। কারণ আমাদের কাছে অনেকটা একই জিনিসের রেপিটিটিভ একটা জায়গায় আছে, সেই একই বক্তৃতা, একই মাল্যদান ইত্যাদি ইত্যাদি। সেগুলো ছোট কিছু নয়, কিন্তু কেন এই মানুষটি কিসের জন্য। আমি একবার আহমেদাবাদে একটা সন্ধেবেলায় একা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একটি লোককে জিজ্ঞেস করলাম যে এখানে কি, আমাকে বললো সে বাঙালি হ্যাঁ, হাজি নেতাজি। মানে এক মুহূর্তে এই যে একটা বাংলার মুখের সঙ্গে, বাংলা আত্মার সঙ্গে যে নেতাজি আইডেন্টিফিকেশন, সেটা এত গভীরে, সেটা আমার ধারণা বাচ্চাদের কাছে সত্যিকারের ওর জার্নিটার কি পজিশনগুলো, আসল কন্ট্রিবিউশনগুলো, সেগুলোকে পুনরুজ্জীবিত করা। What I'm suggesting is reinventing Netaji for the young and the children.
যোগেন্দা। থ্যাংক ইউ রুদ্রদা। আচ্ছা, নমস্কার। অনেকে তো অনেক কথাই বললেন, আমি মোটামুটি সবার সঙ্গে একমত। কারণ তরুণদের কথা ভাবতে হবে, ছোটদের কথা ভাবতে হবে। আজকাল যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে তারা অনেকেই নেতাজির আদর্শ, নেতাজির স্বপ্ন এই সম্পর্কে খুব কম খবর রাখে। কারণ আমার মনে আছে আমি 47-8-এ কলকাতায় আসি পূর্ববঙ্গ থেকে পার্টিশনের পরে। তখন যেটা হতো ওই প্রভাত ফেরি, সব ছেলেমেয়েরা প্রত্যেক ক্লাব থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায়, নেতাজি তখন সবার কাছে ভীষণ আপন। আমার মনে অনেকেরই হয়তো মনে আছে, সেই প্রভাত ফেরি হতো পাড়ায় পাড়ায়। আমরা তখন মনোহরপুকুর রোডে ছিলাম, ক্লাব থেকে, প্রতি ক্লাব থেকে। আর তখন ওই গানটা হতো, খুব পরিচিত গান ছিল রবীন্দ্রনাথের, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। তো সেইটা এখনো কানে বাজে। আমার মনে হয় স্কুলে কলেজে সমস্ত এলাকাতে নেতাজির আদর্শ, নেতাজির ভাবনা, নেতাজির যে বিশেষ করে দেশের উন্নয়নের জন্য উনি যেসব প্ল্যানের পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপর উনি আরও একটা কথা বলেছিলেন যে 10 বছর আর্মি রুল হওয়া উচিত, আমাদের ডিসিপ্লিন হওয়া দরকার, এরকম কোনো কথা মানে আমার শোনা আর কি। এটা যাই হোক, সেটা নাও হতে পারে। তো আমার মনে হয় এই দিকটা আমাদের করা দরকার। আর অবশ্যই আমরা যেটা চারুকলা পর্ষদ থেকে ভেবেছি যে নেতাজির ওপরে শিল্পীরা ছবি আঁকবে, তার প্রদর্শনী আমরা করব। আর একটা আইডিয়া হচ্ছে যে আমরা কার্ড তৈরি করব নেতাজির ওপরে, এই 125তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্ট কার্ডের মতো, একদিকে ছাপা থাকবে আর একদিকে নেতাজির পেইন্ট ওপর যে ছবি আঁকা হবে তার একটা ছবি থাকবে, আর নেতাজির কিছু বক্তব্য, কথা, বাণী, সেইটাও আমরা পাশাপাশি একটা জায়গায় ছাপবো, যাতে এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই দুটো আছে। আরও তো অনেক কিছু করা যায়, সেগুলো আজকাল এই অবস্থার মধ্যে, যেমন শুভাপ্রসন্ন বললেন, আমিও একমত সেটা, যে নেতাজির উপরে লেখা, তার লাইফ এবং আইডিওলজি নিয়ে লেখা স্কুল কলেজে। তারপর ডিবেটস, নেতাজির যে ভাবনা ছিল তা কতটা এখনো তার মূল্যায়ন করতে হবে, যে সে যেসব ভাবনা করে গেছিলেন সেগুলো আমাদের সত্যিকারের এই দেশের জন্য কতটা উপযুক্ত ছিল এবং এখনো তা কতটা ভ্যালিড, এইগুলো আমার মনে হয়েছে। থ্যাংক ইউ যোগেন্দা। শীর্ষেন্দুদা ভার্চুয়ালে আছেন। আমি মনে করি আমাদের তো ছেলেবেলার হিরো ছিলেন নেতাজি, অবিসংবাদী হিরো। আমরা বীর পূজা করেছি বরাবর তাকে। সেই ইম্প্যাক্টটা এখন সমাজের মধ্যে খুব কম। এখন অতটা নেতাজি সম্পর্কে মানুষের ভাবাবেগ দেখতে পাই না। সেটা খুব দুঃখের, কারণ এত তাড়াতাড়ি তাকে জাতি বিস্তৃত হয়ে যাবে এটা আমাদের কাছে খুব একটা শুভ সংকেত নয়। সেই জন্য তার যে একটা হিরোইক উপস্থিতি বাঙালিদের মধ্যে, তিনি এমন একটা কাজ করেছিলেন যেটা একেবারেই বাঙালির স্বভাবের সঙ্গে যায় না। তো এটা ঠিক, এই শুভপ্রসন্ন যেটা বলেছেন সেটা খুব ভালো। মিছিল করা ভালো, কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যে মিছিলে সবাই আসবে না, জমায়েত হতে ভয় পাবে, সুতরাং সেটা অতটা হয়তো কার্যকরী হবে না। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ডিবেটস যদি হয়, এবং সবচেয়ে বড় কথা নেতাজিকে যে কুইজ, আমরা মানুষকে জানানো যে নেতাজি কি ছিলেন এবং তার সম্পর্কে জানতে পারলে, প্রকৃত জানতে পারলে মানুষ কিন্তু অনেকটা উদ্বুদ্ধ হবে এবং অনেকটা সচেতন হবে নেতাজি সম্পর্কে, যে এমন একজন নেতা এসেছিলেন যিনি ভারতকে অন্যভাবে স্বাধীন করার চেষ্টা করেছিলেন। আমাদের দেশের নেতৃবৃন্দ একরকম ভাবে করেছিলেন, উনি সম্পূর্ণ আলাদাভাবে চেষ্টা করেছিলেন, উনি এবং রাসবিহারী বসু। তো এই সমস্ত কিছু মানুষের কাছে তুলে ধরা এখন কঠিন, কিন্তু কঠিন কাজটা এইভাবেই করতে হবে যে একেবারে ইয়াং জেনারেশন, যারা শুধু স্কুল কলেজ বলে নয়, এবং যারা তার চেয়ে একটু বড় আর কি, যারা চাকরি বাকরি করছেন, এমন তো ইয়াং জেনারেশন আছেন, তাদের কাছে কি করে নেতাজি সম্পর্কে একটা অন্তত শুভ একটা ভাবনা বা চিন্তা দেওয়া যায়, এইটা চিন্তা করে দেখা দরকার। আর কিভাবে কি করবেন সে বিদ্যুৎজনরা বলছেন সবাই, ভালো ইয়াংদের এর মধ্যে আনা,
অল্প বয়সীতে জুয়া বয়সে আনা কঠিন হবে, কারণ এখন তারা এত রকমের ডাইভার্সনের মধ্যে রয়েছেন তাদের একদিকে টেনে আনা একটু কঠিন, কিন্তু সে কাজটা করা যায় নানা রকম ভাবে তাদের পুরো কাজের সঙ্গে ইনভলভ করে। যেরকম যদি কুইজ করা যায়, যদি তাকে নিয়ে এসে লেখার কম্পিটিশন করা যায়, তাহলে মানুষ আবার নতুন করে নেতাজিকে বলবে বা জানবার চেষ্টা করবে, তিনি সত্যি কি করেছিলেন সেটা বুঝবে। এবং নেতাজির একটা আধ্যাত্মিক চেতনা আছে, তার কোথায় তিনি আজাদ হিন্দ ফৌজকে সমবেত করে সেখানে স্বাধীন ভারত আজাদ হিন্দ ঘোষণা করেছিলেন, এই সমস্ত ইনফরমেশন মানুষ জানবে এবং জেনে উদ্বুদ্ধ হবে। তো নানানভাবেই করা যায় নেতাজির সেলিব্রেশন। তা আমরা এটা মনে করি যে বাঙালি হিসেবে আমাদের কর্তব্য আছে নেতাজিকে আরেকবার ভারতবর্ষের লোকের সামনে তুলে ধরা, আবার নতুন করে তার মূল্যায়ন করা এবং তাকে আর তার যে প্রাপ্য সম্মান সেটাকে ফিরিয়ে দেওয়া, এটা আমার মনে হয় তার জন্য যা করা দরকার সেটা করতে হবে আর কি। বাশার সাহেব, নেক্সট অমিতদা বলবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, अच्छा, मेरा सबको बहुत नमस्कार। आपने मुझे मौका दिया यहाँ आने का, बोलने के लिए नेताजी के बारे में। मैं आपका बहुत आभारी हूँ और नए साल के सबको मुबारक। एक बहुत अच्छी योजना पर विचार किया जा रहा है, तो मैं ये कहना चाहूँगा कि मेरे पूर्व जो बुला रहे हैं उन्होंने बहुत बातें कही हैं। जोगिंदा ने जो मिशन के बारे में कहा, वो भवानीपुर में हम लोग देखते थे कि बहुत बड़ा मिशन निकलता था उस दिन 23 तारीख को, और ये संख भी पूरे जाते थे सब। लेकिन यहाँ पर मेरी एक अनुरोध है कि नेताजी ने जो संप्रति, सद्भाव और देश प्रेम की भावना देशवासियों के सामने रखी थी, उसको उजागर करने की इस मौके का बहुत ज़रूरत है। मैं अपने बारे में, सिखों के बारे में कहना चाहता हूँ कि हमारा उनके साथ में बहुत बड़ा संबंध था। जब नेताजी यहाँ से गए तो उन्होंने सबसे पहले अपनी पार्टी का चेयरमैन सरदार सरदूल सिंह कवीसर को बनाया था और यहाँ से निकाला, जिसने वो निरंजन सिंह तालिब थे यहाँ पर, उनको जाके लाहौर में अरेस्ट हुए और 2 साल की कैद रही। नेताजी की प्रेरणा से देशभक्ति का जो भावना भई, उस भावना से नेताजी ने निरंजन सिंह तालिब को यहाँ पर देश दर्पण अखबार भी चालू करने के लिए प्रेरित किया, ताकि देश के लिए कुछ काम किया जाए, का देश प्रेम का भावना जो हर में बने। तो आज वही जरूरत है, हमें देश के अंदर संप्रति विभिन्न समाज के लोगों पर, विभिन्न जातियों के विरोध पर जो कुछ ताकतें हैं उनको उनका मुकाबला भी करना होगा। तो एक बहुत बड़ा मौका है कि हम नेताजी की जो भावना थी देश के लिए, ठीक है, हम देख लेते हैं सरल जी। हाँ, सब तो एक ही भावना है हम लोग को, सबको। অমিত দা আপনি বলুন। অমিত দা, অমিত মিত্র, আলাপন তুমি একটু প্রিসাইড করো, আমি জাস্ট 2 মিনিট আসছি, একটা ফোন করো। আমি আমার মনে হয় আজকে গেস্টরা যারা আছেন, আমরা তো আছি, ওরা বললে ভালো হয়। আমার শুধু এইটাই বক্তব্য ছিল যে আমার মনে হয় অনেকগুলো ভালো ভালো সাজেশনস অলরেডি এসছে, আরো কিছু সাজেশনস আসবে কি করে গ্রাসরুটস লেভেলকে এনগেজ করা যায়। মানে একেবারে তৃণমূল স্তরে গিয়ে গ্রাসরুটস লেভেলের মানুষকে ইনভলভ করা যায়। হ্যাঁ, আমাদের ক্লাবস আছে, হাজার হাজার ক্লাবস আছে যাতে সরকার তাদের সাহায্য করে। তাদের একটা কমন থিমটা কি হবে সেটা মোটামুটি সুগত বলেছে, অমর্ত্য সেন কিছু আইডিয়াস দিয়েছেন, অন্যরাও বলেছেন। আমার মনে হয় একটা থিম, ইউনিটি ইন ডাইভার্সিটি, বা উনি যে ঐক্য এবং সাম্যের কথা বলেছেন সেটা করা। দ্বিতীয় হচ্ছে গ্রাসরুটসে কি করে পৌঁছানো যায়, তার জন্যে সাউন্ড, আমি বলছি যেরকম আইনের সমস্ত যে গান, এবারে রক্ত গরম করা গান, সেগুলো কিন্তু ছোট ইয়াং ছেলেমেয়েরা জানে না। সেটাকে যদি তৈরি করে গ্রাসরুটস লেভেলে নিয়ে যায়। নেতাজির স্পিচেস, আমি বার্লিন থেকে বলছি, সে একেবারে ইমোশনাল জিনিস,
সেটা যদি আমাদের গ্রাসরুটস স্তরে, সেটা সাব ডিভিশন লেভেল, ব্লক লেভেল, প্লাস ক্লাবস, সেটা একটা অ্যাগ্রিগেট করে একেবারে জমির লেভেলে কি করে নিয়ে গিয়ে সাউন্ড অ্যান্ড ভিজুয়ালস, এই দুটো হচ্ছে মিডিয়াম, এবং সেই মিডিয়ামকে ব্যবহার করে তারপরে সোশ্যাল মিডিয়া, আজকে সোশ্যাল মিডিয়া ভেরি ইম্পর্টেন্ট, কি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে, কেন ইয়াং ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া করে, সেহেতু যেটা প্রফেসর ব্যানার্জিও বললেন, অন্যরাও বললেন যে ইউথ হ্যাজ টু গেট এনগেজ, তাহলে সোশ্যাল মিডিয়া হ্যাজ টু বি এনগেজ। সেহেতু মোটামুটি আমাদের মিডিয়াম গুলো ব্যবহার করা, তার জন্য আমার কিছু আইডিয়াস আছে, সেগুলো আমি আলাদা করে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে দেবো। এবং সেহেতু ভিজুয়াল, সাউন্ড, সোশ্যাল মিডিয়া একেবারে জমির লেভেলে, ক্লাবস, পাড়ার কোনে কোনে, রাস্তার কোনে কোনে, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এগুলোকে সবাইকে মানে ইনস্টিটিউশনালি প্রত্যেকে গ্রাসরুটস নিয়ে আসে। তো আমার সাজেশন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চিত দেবো। তা আজকে যারা গেস্ট আছেন ওদের শোনা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য সিএম সবাইকে ডেকেছেন। অলরেডি আমার যে আইডিয়া আছে অনেক ভর্তি আইডিয়া আছে। না, আমি বলি যে নেতাজিকে আপনি যে পরিমাণ শ্রদ্ধা করেন, এই বিশ্বাস করেন যেভাবে আপনি বাংলার মুসলমান সমাজকে, নেতাজি তার পথপ্রদর্শক সবচেয়ে বিশ্বাস করেছিলেন তিনি। তার যে আজাদ হিন্দ ফৌজের যে জাতীয় সঙ্গীত হতো, মানে মুক্তি গান, সেটা লিখেছিলেন হুসেন নামে একজন। সেটা ছিল সুভা সুখা চैन की बरखा बरसे, এবং এর জন্য এই গানটা নেতাজি সম্মানিত করেছিলেন, এই রচয়িতাকে $10,000 পুরস্কার দিয়েছিলেন। আজকে যেটা হয়েছে, হিন্দু মুসলমানের যে ঐক্য, যে পথে নেতাজির পথেই গেছে ভারতবর্ষ, কিন্তু তার সামনে যে বাধা আজকে উপস্থিত হয়েছে, সেটাকে বাংলার সংস্কৃতির তিনি প্রাণ পুরুষ, তার প্রেরণা নিয়ে সেই বাধাটাকে হটাতে হবে, পরাস্ত করতে হবে। ছেলেবেলায় আমার গ্রাম 99% মুসলিম গ্রাম, অথচ নিয়ম করে নেতাজির জন্মদিন পালন হতো। সেই নেতাজিকে সবচেয়ে বিশ্বাস করেছে মুসলমান সমাজ। একটা কথা বলি, পুরুষের সঙ্গে যুক্ত থেকেও নারীর যেমন পৃথিবীকে দেখার একটা পৃথক দৃষ্টিভঙ্গি আছে, তেমনি সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের সঙ্গে থেকেও সংখ্যালঘু মানুষের একটা বিশেষ দৃষ্টিকোণ আছে। গোটা পৃথিবীতে সংখ্যালঘু দৃষ্টিকোণ নিয়ে এখন গবেষণা চলেছে। ফলে এই যে ভয় পেয়েছে যে মুসলমান, অপদস্থ হয়েছে যে মুসলমান, বাংলার মুসলমান আত্মপ্রত্যয় হারিয়ে ফেলেছে যে মুসলমান, এইগুলো নিয়ে আলোচনা তাদেরকে আপনি ফিরিয়ে দিন, তাদের বিশ্বাস আপনি ফিরিয়ে দিন। এই পথ আমরা রয়েছি, সব ধর্মকে নিয়ে চলতে আমরা অলওয়েজ অভ্যস্ত, এটা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। না, সেটাই বলছি যে এটা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব না, তার কারণ হচ্ছে নেতাজি আলোচনা করতে গেলে, বিবেকানন্দ আলোচনা করতে গেলে সবটাই আসবে। না, ঠিকই, কিন্তু মুসলমান সমাজ যেভাবে বিশ্বাস করেছিলেন তাকে, আপনাকেও সেভাবে করেন। এটা করে, নিশ্চয়ই করে, বিবেকানন্দকেও সেইভাবে বিশ্বাস করেন, কিন্তু নেতাজি সম্পর্কে আলাদা একটা আবেগ ছিল। রাইট হ্যান্ড ছিলেন, সবাই জানে। এই আর কি। সোনালী চক্রবর্তী, এটা ইউনিভার্সিটি শুনি। ম্যাডাম, আমরা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটোতেই পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রিতে নেতাজি এবং তার ফিলসফি, পলিটিক্যাল থট, এগুলো সব পড়াই। আর আমরা ঠিক করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে
নেতাজির উপর সেমিনার, সিম্পোজিয়াম, এক্সিবিশন, কনফারেন্স এগুলো করব, যাতে বর্তমান দিনের ছাত্রছাত্রীরা নেতাজি সম্পর্কে আরো বেশি করে জানতে পারে। ঠিক। যাদবপুর সুরঞ্জন দা। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিটিং আমন্ত্রণ জানাবার জন্য। আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তার বাইরে বেশি কিছু একটা বলার নেই। আমরা নিশ্চয়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং নেতাজি ইনস্টিটিউট পেশেন্টসের তরফ থেকে গভর্নমেন্টের যে প্রোগ্রাম নেবেন, সাধারণ মানুষের মধ্যে, যুবকদের মধ্যে নেতাজির ধ্যান ধারণা সেগুলো ছড়াবার চেষ্টা করবো। আমি খালি গবেষণার দিক থেকে ম্যাডাম একটা প্রস্তাব রাখতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বোস তো খালি বাংলা নায়ক ছিলেন না, তিনি সমস্ত ভারতবর্ষের জননায়ক ছিলেন এবং সুগত বোসের লেখায়, অন্যান্যদের লেখায় সেটা বারে বারে বেরিয়ে এসছে। একটা দিকের গবেষণা, ইতিহাসের ছাত্র হিসেবে আমি বলি, একটা দিকে গবেষণা এখনো অনেক কাজ রয়েছে, সেটা যদি আমরা করতে পারি এই সুযোগে, তাহলে বাংলা একটা নতুন দিক গবেষণা ক্ষেত্রে তুলে দেবেন। সেটা হচ্ছে যে 1945-এর আইএনএ ট্রায়ালকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে যে বিভিন্ন প্রতিবাদী রাজনীতি গড়ে উঠেছিল, যে শ্রমিকদের রাজনীতি, আরআইএন, নেভাল নিউট্রিকে কেন্দ্র করে সামরিক বাহিনীর মধ্যে বিক্ষোভ কলকাতায় হয়েছিল, সারা দক্ষিণ ভারতে হয়েছিল, উত্তর ভারতে হয়েছিল, এবং সেখানে কিন্তু আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি একটা অনুপ্রেরণা সবসময় জুগিয়েছেন। এ নিয়ে বিক্ষিপ্ত কিছু লেখা আছে, কিন্তু ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে আমি নিজে দেখেছি, স্টেট আর্কাইভসেও অনেক দলিল দস্তাবেজ ছড়িয়ে আছে। যদি আমরা পশ্চিমবাংলার সরকারের উদ্যোগে যে বিভিন্ন সুগত আমাদের এখানে খুব সাহায্য করতে পারে, এরকম একটা ডকুমেন্টেশন করতে পারি কি করে নেতাজি এবং আইএনএ in the context of 1945 INA trials emerged as a new rallying point for whole range of nationalist politics, including the protest politics. তাহলে আমার মনে হয় এই যে গবেষণার দিক থেকে একটা যে শূন্যতা আছে সেটা পূরণ করা যাবে, এবং 125 বছর যখন আমি নেতাজির জন্মদিবস পালন করছি, অন্তত গবেষণার দিক থেকে পশ্চিমবঙ্গে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। থ্যাংক ইউ সুরঞ্জন দা। অনুরাধা দি। নমস্কার ম্যাডাম, আমরাও মোটামুটি এইভাবেই চিন্তা করে রেখেছি যে আমাদের সোশ্যাল সায়েন্সেস আর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টসে নেতাজির 125th বার্থ অ্যানিভার্সারিতে আমরা অনেক রকমের ভার্চুয়াল সেমিনার, ডিবেটস আর রিসার্চ প্রপোজালস ছোট ছোট ইনভাইট করছি, যেগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। আর প্লাস আমাদের তো অলরেডি প্রেসিডেন্সি মিউজিয়ামে নেতাজির উপরে আলাদা করে একটা ডকুমেন্টেশন করা আছে, আমাদের বিল্ডিং আছে নেতাজির নামে। আর প্লাস আমাদের যারা অন্য এই লাইনে স্পেশালাইজ করছে তাদেরকে আমরা লিডারশিপের রোল দিয়ে এগিয়ে যেতে বলবো, যাতে দে ক্যান ইন্সপায়ার আর স্টুডেন্টস টু কাম আপ উইথ নিউ আইডিয়াস। এখন আমরা এটা একটু স্টুডেন্টসের সামনে খুলে রাখবো যে ওরা কি করতে চায়। ঠিক, ওদের কাছ থেকে ওপিনিয়নটা নেওয়া। মমদি। মমতা শঙ্কর, আপনি আনমিউট করুন। নমস্কার, ধন্যবাদ মমতা দি, মুখ্যমন্ত্রী। আমি এতটুকুই, এতক্ষণ যেগুলো শুনলাম মানে সেগুলো খুবই ভালো ভালো প্রপোজালস। আরেকটা যেটা মনে হচ্ছে যে যদি ছোট্ট ডকুমেন্টারির মতো খুব ইন্টারেস্টিং ওনার যে ওনার মতাদর্শ, ওনার সমস্ত কিছু, সেইগুলো যদি স্কুল কলেজ এইগুলোতে যদি, এবং স্কুল যেটা অমিতদাও বললেন যে একদম স্কুল লেভেল থেকে যে এখানে ওনার যে মতবাদ সেইগুলোকে যদি ডকুমেন্টারি, এবং এখানে রুদ্রদা আছেন এবং নাটকের অনেকেই আছেন, যদি নাটক ছোট ছোট করা যায় যেগুলো স্কুল কলেজে গিয়ে খুব ইন্টারেস্টিং, ছোট, বেশি ডিউরেশনের না, বড় না, কিন্তু একদম খুব ক্রিস্প হবে, কিন্তু যেগুলো খুব পাওয়ারফুল হবে, যেগুলো আমাদের
ইয়াং জেনারেশনকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করতে পারে। আর আরেকটা জিনিস যেটা আমার মাকে নেতাজি একবার বলেছিলেন যে অমলা, আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমি দুটো সাজেশন দেব। একটা হচ্ছে যে বন্ধ করব, অন্নপ্রাশন বন্ধ করব, মানে অন্নপ্রাশনের যে অপচয় হয় সেইটা বন্ধ করতে বলবো, আর শ্রাদ্ধে যে অপচয় হয় সেইটা বন্ধ করতে বলবো। অপচয়টাকে, অনুষ্ঠান হোক কিন্তু অপচয়, কারণ জীবিত থাকতে হয়তো অনেকেই বাবা মাকে দেখেন না, কিন্তু পরে বিশাল মানে আয়োজন করে তার প্রতি শ্রদ্ধা দেখানো হয় যখন মানে বাবা মা আর নেই, বা বাচ্চাটির মুখে ভাত দেওয়া হচ্ছে বিশাল আয়োজন করে, সেই বাচ্চাটি বেচারি তার কিছুই বুঝতে পারছে না। তো সেখানে যদি ওনার যে আইডিওলজি, যেটা যে দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসো এবং এই যে বয়স্কদের ভালোবাসো এবং শিশুদেরকে সেইভাবে তৈরি করো, তাদের মধ্যে এই একেবারে মানে ধর্ম নিরপেক্ষতা এবং সব কিছুকে পেরিয়ে দেশকে ভালোবাসো, ভারতবর্ষকে ভালোবাসো, এই জিনিসগুলোকে যদি হাইলাইট করা যায়, তো এইটা যদি ছোট ছোট ডকুমেন্টারি বা ফিল্ম, যেগুলোর সুভাষ বসুর নেতাজির ওপর যে ফিল্ম হয়েছে সেইগুলোকে আরো দেখানোর ব্যবস্থা করা, যেটা অনেকেই যেটা বললেন যে কুইজ হওয়া, প্রত্যেক মানে আরো জানুক, এইটুকুই আমার বলার। সুমন্ত্র, না ঠিক আছে, দাদা তো বলেছেন, আমি সম্পূর্ণ একমত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটি নেবার জন্য। আমার মনে হয় সুগত আমাকে একটা কিছু বলতে বলছেন, যে অনেকেই কিন্তু বললেন যে নবীন প্রজন্ম, তরুণদের কাছে এবং ছোটদের কাছে নেতাজির বাণী এবং আদর্শ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি, বিশেষত এই সময়। তাই সুগত বোধহয় নিয়ে এসেছেন সঙ্গে করে, আপনাকে হয়তো দেবেন। মাত্র 2 বছর আগে আমাদের মা কৃষ্ণা বসু, আপনার ছোটদের নেতাজি, এটা হয়তো কাজে লাগতে পারে এবং বিভিন্ন লাইব্রেরিতে দেওয়া যেতে পারে। আমি একটু নৃসিংহদাকে বলবার আগে জাস্ট যতটা আমরা আলোচনা করলাম তার মধ্যে আমরা বাংলায় প্রথম নেতাজি সুভাষচন্দ্র বোসের 125 বছর নিয়ে কমিটিটা করেছি। আমরা ভেবেছিলাম হয়তো ভারত সরকার আগেই করবেন, কিন্তু হয়তো দেরি করে করবেন জানি না আমি, এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। করুক ওরা, নিশ্চয়ই সবাই মিলে করুক, কারণ নেতাজি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষে, সারা পৃথিবী। এবং আমরা আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যেহেতু আমরা সবাই সবার ওপিনিয়ন দিতে পারি, যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে মূল্যায়ন করা উচিত ছিল সে মূল্যায়ন স্বাধীন ভারতবর্ষে আমরা কিন্তু করতে পারিনি। স্বাধীনতার আগে যে মূল্যায়ন হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে যে মূল্যায়ন করার প্রয়োজন ছিল সে মূল্যায়ন আজ পর্যন্ত আমরা করতে পারিনি। এটা আমাদের দুঃখ রয়ে গেছে। এবং আমাদের দুঃখ রয়ে গেছে এটাও, যে তার জন্মদিন কবে আমরা বলতে পারলেও আজ পর্যন্ত আমরা বলতে পারি না তিনি কবে মারা গেছেন। এটা একটা অবিশ্বাস্য হলেও একটা বিষয়। আমি কতকগুলো ব্যাপার আমি মনে করি যেটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন। একটা হচ্ছে, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অলরেডি প্রতিবারই চিঠি লিখি, এবারেও লিখেছি, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটাকে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করা উচিত। এটা খুব একটা বড় কাজ নয়, আমাদের এখানে আছেই। আমি মনে করি যে এইটুকু সম্মানও যদি আজ পর্যন্ত 125 বছরে আমরা না দিই, তো আমরা কি করতে পারি? এইটুকু আমরা দিতে পারি না। আমি এটা ডিম্যান্ড করছি যে 125 বছরে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটাকে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করা হোক সারা ভারতবর্ষে জুড়ে, এবং সারা পৃথিবীর যে প্রান্তে ইন্ডিয়ান যত এম্বাসি আছে তারা প্রত্যেকে সেলিব্রেট করুক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন থেকে শুরু করে তার অ্যাক্টিভিটি। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ইজ আ ম্যান যিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কথা চিন্তা করেছিলেন প্রথম। হি ইজ আ ম্যান যিনি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। হি ইজ আ ম্যান যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। হি ইজ আ ম্যান যিনি ইন্ডিপেন্ডেন্ট ভারতবর্ষে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, আন্দামানে গিয়ে দেখে আসবেন যে তিনি স্বাধীনতার আন্দোলনের আগেই এগুলো ঘোষণা করেছিলেন।
এবং তিনি আরেকটা জিনিস যেটা সবাই বলছেন, সর্বধর্ম সমন্বয়কে নিয়ে কাজ করা। তার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান। নেতাজি সুভাষচন্দ্র বোস সব কমিউনিটিকে নিয়ে, এমনকি এটাও সত্য যেটা বিবেকানন্দও বলতেন, নেতাজি সুভাষচন্দ্র বসুও বলতেন, রবীন্দ্রনাথ ঠাকুরও বলতেন, রামকৃষ্ণও বলতেন। দেখবেন ভাষাগুলো অন্য, কিন্তু কথাগুলো কিন্তু ছন্দটা কিন্তু একই। এমনকি আজাদিন ফৌজ যখন তিনি তৈরি করেছিলেন, তিনি এটাও হয়েছে যে তিনি বলেছেন একটা গ্রুপকে আর একটা গ্রুপের সাথে গিয়ে যাও, খেয়ে এসো, তারপর তোমরা একটু ইন্টারচেঞ্জ করো নিজেদের মধ্যে। অনেক আছে। সেজন্য আমরা মনে করি একটা হচ্ছে জাতীয় ছুটির দিবস ঘোষণা করতে হবে। 2, আমরা মনে করি যে এটা ফ্যাক্ট, নেতাজি সুভাষচন্দ্র বোসের এই 1 বছর জুড়ে অনেক কাজ আমরা করব। তার মধ্যে একটা যেটা সুভাদা বলেছে, আমি একমত, শীর্ষেন্দুদারাও বলেছেন, জয়দা বলেনি, এখনও বলবেন। আমরা একটা মিছিল করব নিশ্চয়ই। আমরা ঠিক 12টার মধ্যে জমায়েত হয়ে যাব। 12:15 সাইরেন বাজবে সারা বাংলায়, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম টাইমটা। সাইরেনটা যখন বাজবে, সাইরেন বাজার সাথে সাথে আমরা কিন্তু মিছিলটা স্টার্ট করব। এটা আমরা শ্যামবাজার 5 মুহূর্তের, আমি এখানে অনুজ আছে, অলরেডি পারমিশনটা মিটিংয়ে করিয়ে নিচ্ছি। শ্যামবাজার 5 মাথার মোড়ে আমরা বেলা 12:15-তে 12টাতে জমায়েত হয়ে 12:30, 11:30, 11টার মধ্যে সব জমায়েত হয়ে যাবে। 12টার মধ্যে জমায়েত হয়ে পুলিশের ব্যান্ডও থাকবে, এবং এটা নেতাজি জন্ম শতবর্ষ, যেটা 125তম বর্ষ কমিটির হিসেবে ব্যানারে থাকবে। সুতরাং পুলিশ ব্যান্ডগুলোও থাকবে, এবং পুরো একদম মিছিল করে আমরা মিছিলটা নিয়ে আমরা যেখানে প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করি, রেড রোডের ওখানে যেটা নেতাজি সুভাষচন্দ্র বোসের বড় স্ট্যাচু, আমরা শ্যামবাজার থেকে মিছিল করে আসব। যারা বয়স্করা আছেন, মিছিলে হাঁটতে পারবেন না, তাদের জন্য গাড়ি করে দেওয়া হবে। তারা দরকার হলে গাড়িতে থাকবে। ব্রাত্য, অর্পিতা এরা এটা কোঅর্ডিনেট করে নেবে, নাদিম, বিশেষ করে ছোটরা, এটা মিত্র চ্যাটার্জি, এরা কোঅর্ডিনেট করে নেবেন। আমি একমত, সব থাকবে, পুলিশের সব আছে। পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেকগুলো থাকবে, ওদের 10-12টা থাকবে, ওদের সবটাই আছে। আমরা 15 আগস্ট 26শে জানুয়ারি করি না, তো ওদের সবকটাই আছে। নাদিমরাও এটা যোগাযোগ করবে, মিত্র চ্যাটার্জি, সকলে। 2 হচ্ছে যে আমরা বেলা 12:15 যেই হবে, আমাদের সারা বাংলার প্রতিটা মানুষের কাছে, সারা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে, এবং সারা বিশ্বে আমাদের যারা ইন্ডিয়ানরা আছেন তাদের সকলের কাছে, এনআরআই বাঙালিদের কাছেও বলবো, ঠিক 12:15 ভারতবর্ষের টাইমে আপনারা দয়া করে বাড়িতে শঙ্খ বাজাবেন। কেউ শঙ্খ বাজাবেন, কেউ উলুধ্বনি করবেন, কেউ বা মুসলিম ভাই বোনেরা তারা আজানের ধ্বনি তাদের টাইম মতো তারা করেন, বা তারা একটা কিছু করবেন যেটা আর কি সবাই মিলেই করব আমরা, সব কমিউনিটিকে নিয়ে। এরপর হচ্ছে আমাদের 26শে জানুয়ারি ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বোসের ট্যাবলো মাস্ট, এবং আজাদ হিন্দ বাহিনীর নামে কলকাতা পুলিশ একটা ব্যান্ড সেদিন করবে এবং ট্যাবলোতে থাকবে। তেমনি আগামী 15ই আগস্ট আমরা যেটা স্বাধীনতা দিবস প্যারেড উদযাপন করি, এবারের প্যারেডটা আমরা উদযাপন করব টোটাল নেতাজি সুভাষচন্দ্র বোসকে ডেডিকেট করে। টোটাল প্যারেডটাই 15ই আগস্টের থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ডেডিকেট করে। আমার মনে হয় ছোটদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য, যেটা রুদ্র দ্বারা বলছেন, বারবার অভিজিৎদা বলেছেন, সবাই বলেছেন, অমিতদা থেকে শুরু করে, ইয়াংদের আমাদের অ্যাট্রাক্ট করতেই হবে। অনেকে জানেই না, যেমন আমি জানি, কৃষ্ণাদি যেমন লিখেছেন, আমার কতগুলো শিশুদের নিয়ে বই আছে, সেই বইগুলোতে লেখা আছে দেশের নেতা কেমন হয়, করেঙ্গিয়ে মোরেঙ্গে বলেছিলেন কে, গান্ধীজি গান্ধীজি দেশের নেতা যে, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা, লিখেছিলেন কে, তিনি আমাদের নেতাজি সুভাষ দেশের নায়ক জেন। এগুলো করা আছে সমস্ত। এই কবিতাগুলো তোমাদের সিলেক্টিভলি বেছে নিতে হবে, এবং বেছে নিয়ে যে যেখানে যা ভালো করেছে সেখানে দেখে নাও। এবং আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনাবলী, হিন্দু, উর্দু, এখন আমাদের মিস্টার ব্যাপারীর নেতৃত্বেও যেটা আমাদের সাঁওতালি ভাষা একাডেমি, যেটা অলচিকি বা অন্যান্য আদিবাসী বা দলিতদের নিয়ে যেটা হয়েছে, তারাও একটা তাদের সাবজেক্টের ওপরে বই করবে। সুতরাং এই যে রাজবংশী ভাষা বলো, দলিত বলো, আমরা চাইছি পাহাড়ি ভাষায়, নেপালিরা ওনাকে গোর্খারা খুব ভালোবাসতেন, সুতরাং এই সব ভাষা এগুলো করতে হবে। একটু সুগত এবং সুমন্ত্রকে আমি একটা ছোট্ট কমিটি করে দেবো এই ব্যাপারে, যারা টাইম টু টাইম এই রিসার্চের কাজটা, এটা বিশ্ববিদ্যালয়গুলোকে হেল্প করবে, এবং যেহেতু তাদের কাছে অনেক ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, এবং বিশেষ করে এই বইগুলো যখন প্রকাশিত হবে একটু দেখে দেবেন যাতে কোনো ভুল ভ্রান্তি আমাদের না হয়। আর এডুকেশন ডিপার্টমেন্টের মনিষ তো ওদের সাথে থাকবেই, ইনক্লুডিং ইউনিভার্সিটি, স্কুল, কলেজ।
আমাদের কম্পালসারি একটা বছর পুরো নেতাজিকে নিয়ে ডিবেট, কম্পিটিশন, আলোচনা, আঁকা থেকে শুরু করে সব কিছু, প্যারেড থেকে শুরু করে, ড্রিল থেকে শুরু করে, এবং আজাদিন ফৌজের গানগুলো, আমি যোগেন্দ্র যেটা বলেছেন আমি একমত, আজাদিন ফৌজের গানের যে ক্যাসেটগুলো আছে, এক তো হচ্ছে চলো চলো দিল্লি চলো গান ছিল, অথবা আজাদিন ফৌজের যে গানগুলো আছে, ওই গানগুলো দিয়ে তোমরা আমাকে একটা ক্যাসেট তৈরি করে দাও, যেগুলো খুব মানে এফেক্টিভ গান নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। এটা একটা করতে হবে। আর একটা করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে একটা শর্ট ফিল্ম করতে হবে, যে শর্ট ফিল্মটার ডকুমেন্টারি হিসেবে এমন একটা জায়গায় রাখবে, যেমন আগে আমরা দেখতাম যখন প্রথম টিভি এসেছিল আমাদের স্কুল থেকে দেখাতে নিয়ে যেত, যেমন বিড়লা প্ল্যানেটোরিয়াম আমাদের দেখাতে নিয়ে যেত। এইভাবে শর্ট ফিল্মটা তোমরা নেতাজি ভবনে রাখো বা কোথাও রাখো, যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা টিম করে দেখতে আসবে এবং এটা একটা দেখার স্থল হবে। এমনকি কলকাতা পুলিশের কাছে একটা নেতাজি সুভাষচন্দ্রের পুরো আর্কাইভ আছে। কলকাতা পুলিশ, আমরা তো অলরেডি সমস্ত ফাইল ওপেন করে দিয়েছি, যেটা ভারত সরকারও করেনি এখনও পর্যন্ত। আমরা ডিমান্ড করছি টোটাল ফাইলগুলো ওপেন করবার, এবং কলকাতা পুলিশেরও একটা আর্কাইভ আছে। সুতরাং কলকাতা পুলিশের কাছেও একটা ডকুমেন্টারি ফিল্ম থাকবে আর একটা নেতাজি ভবনে থাকবে। সুতরাং স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে, নেতাজি রিসার্চ ব্যুরোর সাথে কোঅর্ডিনেট করে এটা করবে। আমার নিজের খুব ইচ্ছে যে তরুণের অভিযান বইটা সব ভাষায় হোক, কারণ তরুণের অভিযানটা আমরা যদি পড়ি সব কোয়েশ্চেনের কিন্তু উত্তর পেয়ে যাব। আমি এখনও মনে করি দুটো বই আমার জীবনে খুব আমাকে উৎসাহ দান করেছেন। একটা স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন, আর একটা বই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন। আমি যেটা শীর্ষেন্দুদা বলছিলেন যে আমরা সব ভুলে যাই, ফ্যাক্ট নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে আমরা অতীত বিস্মৃত জাতি, আমরা অতীতকে তাড়াতাড়ি ভুলে যাই। তাই আমাদের মধ্যে জন্মে মীর জাফর উমিচাঁদ, তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। এটা কিন্তু নেতাজি লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছেন 16 আনা দিতে গেলে 16 আনা পাওয়া চাই। তিনি লিখেছেন ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন, রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন, ত্যাগ এবং উপলব্ধি। এই যে ভালো ভালো কথাগুলো, এই কথাগুলো কোথায় পাবো আমরা? একটা ছোট্ট বই তরুণের স্বপ্ন আপনাকে পুরো সারা জীবন গাইড করে দেবে। সুতরাং এই বইটা অল ল্যাঙ্গুয়েজে হোক, এটা অন্তত আমরা স্কুল কলেজকে কম্পালসারি দেবো, ম্যান্ডেটারি দেবো। তরুণের স্বপ্ন বইটা আরেকবার দেখে নিয়ে, ওটা তো লেখা ছিল, ওটা খুব ভালো বই, আমি নিজে আমার পুরোটাই মুখস্থ, কাজেই ওইটা দেখেই আমরা সবসময় চিন্তা ভাবনা করি যখনই কোনো বিপদ আসে, যখনই কিছু আসে। এছাড়াও আমার মনে হয়েছে যেটা আমি কমিটির কাছে রাখছি, আমরা একটা নেতাজির নামে মনুমেন্ট কি করতে পারি? কেউ কোনো দিন করেনি। মনুমেন্টটার নাম হোক আজাদিন ফৌজ মনুমেন্ট। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সৃষ্টিগুলো, আমি এই সৃষ্টিগুলো নিয়ে কাজ করতে বলবো। একটা আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট আমরা করব। এটা আমরা রাজারহাটের এদিকে করতে পারি, কলকাতা যেহেতু একটা মনুমেন্ট আছে অলরেডি, যেখানে নতুন কলকাতা হিসেবে করতে পারি। আর একটা নেতাজি সুভাষচন্দ্র বিশ্ববিদ্যালয় অনেক আছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আমরাই করব। কারো কাছ থেকে টাকা চাইবো না, ধার চাইবো না, ভিক্ষে চাইবো না, এটা আমরাই করতে পারি, আমরাই বাংলা গভর্নমেন্ট করব। সুতরাং এটা রেখে দিতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন ভারত সরকার উঠিয়ে দিয়েছে। আমি অনেকবার বলেছি কি নীতি আয়োগ না নীতি নিয়োগ কী সব করেছে, কোনো ঠিক নেই। আগে প্ল্যানিং কমিশনে যেতাম, আলোচনা করতাম, স্টেট টু স্টেট আলোচনা হতো, আমরা আমাদের প্রপোজাল দিতাম। এখন কোনো আমাদের স্টেটের সাথে আলোচনা হয় না, আমরা বলতে পারি না, আমাদের কথাগুলো সব বন্ধ হয়ে গেছে, আমাদের ভাষণগুলো। লেট আস টেক সাম ইনিশিয়েটিভ, আলাপন, আমরা বাংলা প্ল্যানিং কমিশন স্টার্ট করব। লেট দিস বেঙ্গল প্ল্যানিং কমিশন টু go ahead with the vision for the national level and the world level also. কেউ মানবে না, তাতে আমাদের কিছু জয় আসে না। ইয়েস, উইথ ন্যাশনাল রিচ। এবং তাতে আমি অনুরোধ করবো অমাত্যদা যদি আমাদের অ্যাডভাইজার হিসেবে অ্যাডভাইস করেন, অভিজিৎ দা, সুগত, এরা যারা আছেন, যারা এই সাবজেক্টগুলো ভালো বোঝেন, নৃসিংহদা পণ্ডিত মানুষ, আমাদের যদি একটু অ্যাডভাইস করেন তাহলে আমরা খুব গর্বিত হব। আসুন আমরা নিজেরা যেটা করতে পারিনি এতদিন, একটা করে তো দেখাতে পারি, চেষ্টা করে দেখি আমরা, 1 বছর ধরে তো চলবে। সুতরাং এটা করতে হবে, একটা মনুমেন্ট এবং একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে, যেটা হচ্ছে এই আজাদ হিন্দ মনুমেন্ট, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়। এবং যে জাতীয় বিশ্ববিদ্যালয়
তার সাথে কানেকশন থাকবে হার্ভার্ড থেকে শুরু করে, অক্সফোর্ড থেকে শুরু করে, সমস্ত ক্যামব্রিজ থেকে শুরু করে। এটা সুমন্তদের দায়িত্ব নিতে হবে। এবং অভিজিৎদাও আছেন, তোমরা সবাই মিলে, কারণ তোমরাও বাইরে এটা ভালোভাবে কানেক্টেড, এবং আলাপন টোটাল ওভারঅল এটা দেখবে। ছোটদের একটু অ্যাট্রাক্ট করবার জন্য যদি আমাদের এনসিসি থাকতে পারে, তাহলে আমাদের একটা জয় হিন্দ বাহিনী কেন থাকতে পারে না স্কুল কলেজে? জাস্ট অল্টারনেটিভ অ্যাজ, মানে এনসিসি যা করছে করছে, বাট টোটাল ডিটো ওই কাজগুলোই করবে আমাদের ছেলেমেয়েরা। প্যারেড করবে, তারা ডিজাস্টার কী করে সামলাতে হয় দেখবে, সমাজে কেউ বিপদে পড়লে কী করে সাহায্য করতে হবে। দে উইল বি দ্য হেল্পিং হ্যান্ডস অফ দ্য সোসাইটি। লেট আস ক্রিয়েট সাম জয় হিন্দ বাহিনী প্রত্যেকটা স্কুলে স্কুলে। এনসিসি যদি প্রত্যেকটা স্কুলে স্কুলে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাহলে এনসিসি যেমন করছে করুক, কিন্তু আমরা একটা জয় হিন্দ বাহিনী, এটা গভর্নমেন্টের থাকবে, এটা গভর্নমেন্টের থাকবে অল স্কুল অ্যান্ড অল কলেজে এবং অল ইউনিভার্সিটিতে। জাস্ট কন্যাশ্রী নামক, কন্যাশ্রী যেমন আমরা একটা ব্র্যান্ড তৈরি করেছি, এই জয় হিন্দ বাহিনীতে যারা নাম লেখাবে তারা গভর্নমেন্টের সোশ্যাল ওয়ার্কে, ডিজাস্টার ওয়ার্কে, প্যারেড থেকে শুরু করে এমনকি স্কলারশিপেও তাদের একটা প্রায়োরিটি দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ তৈরি হয়। এবং তাদের মূল উদ্দেশ্য থাকবে, আসুন আমরা মানুষ তৈরি করি। এই জয় হিন্দ বাহিনীর কাজ থাকবে, আমরা স্বামী বিবেকানন্দকে মিলিয়ে দিচ্ছি এর মধ্যে, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মিলিয়ে দিচ্ছি, আমরা নেতাজিকে মিলিয়ে দিচ্ছি, নিয়ে আসুন আমরা মানুষ গড়ি। জয় হিন্দ বাহিনীর এটা কাজ থাকবে। সুতরাং সে সিঁড়িতে লাফাতেও পারবে, আগুন নেভাতেও পারবে, উঠতেও পারবে, আমরা ট্রেনিং দেবো, প্ল্যানিংও করতে পারবে, ভবিষ্যতে তার কি পরিকল্পনা সেদিকেও যেতে পারবে। দিস ইজ দ্য ফিল্ড ওয়ার উই ক্যান ইনভেস্ট দ্য মানি ফর দ্য ফিউচার জেনারেশন, ফর দ্য ইয়াং জেনারেশন। এবং তার জন্যেই এই ফিল্মটা টাচই হবে। আমি মনে করি না ফিল্মের তথ্যগত কিছু দিতে, আমি ফিল্মে চাই ছোট ছোট কাজ গল্পের মতো, যে গল্পটা মানুষকে আকর্ষিত করেন। যেমন আমার এখনও মনে আছে, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, আমি সুভাষচন্দ্র বোসের ওপর একটি সিনেমা দেখেছিলাম। তাতে একটা সিন আমার আজও মনে আছে, আমি ভুলি না, যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছে, সুভাষচন্দ্রকে এত ভালোবাসেন, তিনি সুভাষচন্দ্র বোসকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। সুভাষচন্দ্র বোস বুঝতে পেরেছিলেন, তিনি কারাগারের সামনে দাঁড়িয়ে তখন, আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছে। এই যে স্মৃতিগুলো, স্মৃতি বিজড়িত সব ঘটনা, এই যে শহীদ দ্বীপ কী করে করলেন, স্বরাজ দ্বীপ কী করে করলেন, আজকে আন্দামান সেলুলারে যান, দেখবেন যত নাম লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের, সবটাই তো বাঙালিদের, ম্যাক্সিমাম পাঞ্জাবি এবং বাঙালি। 75% হচ্ছে বাঙালি এবং 75% আমি বলবো বাঙালি এবং পাঞ্জাবি। সুতরাং এগুলো জানা উচিত, এগুলো আমরা এই মনুমেন্টে নিয়ে আসব। কারণ আন্দামানে তো সবাই যেতে পারে না, তারা সবাই দেখতে পারে না। এই মনুমেন্টটাই আমাদের কাছে একটা আর্কাইভ হয়ে যাবে। এই আর্কাইভে সব কিছু থাকবে A to Z। আমার মনে হয় এই প্রপোজালগুলো আমি একটু ভেবেছিলাম, মানে এখানেই বসে ভেবেছি, এটা নয় যে আমি বাইরে বসে ভেবেছি। এবং কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো যে ডিসিশন নিয়েছেন, তারা গবেষণা, তারা নানা রকম আরও কী করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া যায় তারা দেখবেন। দরকার হলে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে, যেহেতু জয় হিন্দ বাহিনী আমরা করছি গভর্নমেন্টের থেকে, জয় হিন্দ বাহিনীটাকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তাদের মানে প্রমোট করবার জন্য, তাদের গবেষণার কাজে লাগানো, বা তাদের জন্য একটা ফেলোশিপ দেওয়া বা কিছু একটা করা, এইভাবেও যদি আমরা হেল্প করতে পারি। কারণ আমরা তো একটা ফেলোশিপ অলরেডি দিচ্ছি, যেটা ইউজিসি টাকা এখন আর দেয় না গবেষণা করবার জন্য, ওটা তো আমরাই দিই। সুতরাং সেইটাই আমরা যদি এই ফেলোশিপটা চালু করি, আমার মনে হয় সেটা ভালো হবে। বাদবাকি হ্যাঁ, ফাদার ফেলিক্সটা আমি শুনবো। আমি আপনাদের শুনে আমার যতটুকু মনে হয়েছে যে টুকটাক এগুলো, গানের ক্যাসেটটা তো তৈরি করার কথা বলেছি, শঙ্খ বাজানো, জয় হিন্দ বাহিনী, আজাদ হিন্দ বাহিনী, মনুমেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটাকে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশনায়ক বলে সম্বোধন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেশনায়ক দিবস হিসেবে পালন করব। এখন থেকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটাকে দেশনায়ক দিবস হিসেবে পালন করব। এবং এইগুলো রেজুলেশন করে গভর্নমেন্ট থেকে নেওয়া হচ্ছে। বাদবাকি ছোটদের জন্য পুস্তিকা প্রকাশ তো আমি অলরেডি বলেছি, অনুবাদ অলরেডি বলেছি, প্রদর্শনী সেট অলরেডি বলেছি, ওর মধ্যেই যাবে।
কেন্দ্রীয়ভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী উদযাপন তো আমরা বলেছি, এবং প্রত্যেকটা জেলাও আমরা করব, প্রত্যেকটা ব্লকে করব। ইউথ ডিপার্টমেন্ট অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আরবান ডিপার্টমেন্ট যেটা করবে, সুভাষ মেলা যেটা আমরা করি, এইটা সারা বছর কিভাবে চালানো যায় এবছর, কারণ এমনিতে 23শে জানুয়ারি তো হচ্ছেই, এটা যেটা হচ্ছে পরে আমরা আবার স্বাধীনতা দিবসের পরে সারা বছর ধরে চলবে, তো ইলেকশনের মাঝে থাকবে, কিন্তু কাজগুলোও চালিয়ে যেতে হবে, এগুলো আমরা কন্টিনিউয়েশন করে প্রোগ্রাম করব। তারপরে ছাত্র যুব মেলা একটা হতে পারে, ছাত্র যুব মেলা করে মানে ইউথদের জেনারেট করে, ইউথ অ্যান্ড ছাত্রদের, যেটা আমাদের বিশ্ব যুব কেন্দ্র, যেটা আমাদের বিশ্ব বাংলা কেন্দ্র আছে, বিশ্ব বাংলা যুব কেন্দ্র, তাদের দিয়ে অর্গানাইজ করে ব্লকে র্যালি করা, এগুলো আমরা করতে পারি। আর ওই দিন আমরা এখানে সেন্ট্রাল র্যালি করব, বাট প্রতি ব্লকে কম্পালসারি ডিএমদের বলতে হবে, প্রত্যেকটা ব্লকে যত আমাদের অর্গানাইজেশন আছে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, হেলথ ওয়ার্কার থেকে শুরু করে, স্কুল কলেজগুলো ছুটি আছে, যারা পারবে লোকালি, এনজিও থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, সবাই ব্লকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে সাজিয়ে র্যালি করা, এগুলো তারা যেন করেন। কি বলছে? এইগুলো সবটাই আমরা করছি। এরপরে নিসিংহদার কি কোনো সাজেশন আছে? আর এগুলো করার পরেও তারপরে তো টাইম টু টাইম সাজেশন কিছু আছে। আমার সাজেশন খুব সামান্য, মমতা, আমার সাজেশন খুব সামান্য। সেটা হচ্ছে যে আমার নিজের মনে হয় যে নেতাজির সম্বন্ধে যে একটা নিশ্চয়ই একটা আর্কাইভ, যেরকম পুলিশেও আছে, এরকম এখানেও আছে। আমি বলবো যে সে আর্কাইভে আমাদের নিজেদের ধরনের যে সমস্ত বইপত্র নেতাজির ওপরে হয়েছে এত কাল, সেগুলো কালেক্ট করা, যেগুলো ছাপা হয়ে, যেগুলো পাওয়া যায়, যেগুলো জেরক্স পাওয়া যায়, সেগুলো এক জায়গায় করা। আর দ্বিতীয় হচ্ছে আমার নিজের একটু, এটা জানি না সেটা সম্ভব হবে কিনা, যে সমস্ত মানে নেতাজির সম্বন্ধে নথি যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বেরিয়েছে, সেগুলো প্রতিলিপি যদি আমাদের এখানে রাখা যায়, আমাদের সবটাই করবে, এটা সুগতরা দায়িত্ব নিয়ে করবে, যারা রিসার্চ ব্যুরোর সাথে মানে যুক্ত আছে। আর পুলিশের যেটা আছে, পুলিশও ওদের দিয়ে দেবে। আমাদের একটা কপি আমরা তো অলরেডি ডিজিটাল করছি, আমরাও দিয়ে দেবো। আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চেয়ে নেবে এখান থেকে। আর কারোর কিছু বলা আছে? অর্পিতা কি আছে? দিদি আমি একটা ফেলেক্স রাজকে আগে আমি একটু বলি। ফেলেক্স রাজ আমাদের আর্চ বিশপ। ফেলেক্স রাজ জি, সরি, I have not forgotten you, but please excuse me for the delay. মুখ্যমন্ত্রী সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম ও শুভেচ্ছা এই নতুন বছরে। I just want to endorse all the suggestions that have been given so beautifully. Mine is a very small addition, that the theme Dr. Mitra has said about unity in diversity, and must be given due emphasis. Because today we need that more than before, ever before. So unity in diversity. How we can, throughout Bengal, how we can make that theme on the occasion of the birthday of celebration of Subhash Chandra Netaji, how we can make that real. People of different cultures, faiths, languages in our state can come together to celebration, maybe in a small way, organized programs. Secondly, I was thinking today is the age of mobile. As mobile, we have, especially if we can prepare a very nice video on Netaji, and এটা একটা ছোট্ট ভিডিও, এটা ভালো গুড সাজেশন। একটা ছোট্ট ভিডিও করে দাও, যেটা 2-3 মিনিটের হয়। এটা আমরা গভর্নমেন্ট থেকে মানে সার্কুলেট করব। Because everybody will be able to see that again wherever they are walking there. Everybody will see that, yes. And that should be English, Hindi, Urdu language এবং অলচিকিও করে দেবে। দরকার হলে মনোরঞ্জন ব্যাপারীরা আছে, যেটা দলিতটাও করে দেবে। More awareness about Netaji, and also when if we can in our city or elsewhere also, if we can have little, small celebrations in different places at the same time, create an awareness. So the other thing you have said, ma'am, you said very clearly about Vishwavidyalaya and the other things. I endorse all that. Very beautiful suggestions. I think that's all I have to. আচ্ছা, মনোরঞ্জন ব্যাপারী কিছু একটা বলবেন? এক সেকেন্ড, মনোরঞ্জন ব্যাপারী আপনি আর কিছু বলবেন? এরপরে আর কোনো সাজেশন আছে? উনি দলিত একাডেমির প্রেসিডেন্ট।
মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার অগণন মানুষের দিদি, আমারও দিদি, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দলিত সাহিত্য একাডেমির যে উচ্চ পদে উনি আমাকে বসিয়ে দিয়েছেন, তার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আমাদের বাংলাতে দলিত সাহিত্য আছে, এই কথাটাই কিন্তু বহু মানুষ স্বীকার করতেন না, কিন্তু উনি জেনেছেন যে দলিত সাহিত্য আছে এবং সেই সাহিত্যটাকে উপরে আনার জন্যে যা প্রয়াস প্রচেষ্টা দরকার সেটা উনি করছেন। এবং এইটা শুধু উনি এই প্রথম করলেন তা নয়, আমি জানি নৈমিষ রায়, মোহনদাস নৈমিষ রায় ভারতীয় দলিত সাহিত্য, ভারতীয় দলিত সংগ্রাম, দলিত আন্দোলন কা ইতিহাস একটা বই লিখেছিলেন। সেই বইটা লেখা ওনার এই কথাটা খুব বেশি বাংলাতে প্রচার হয়নি, সেটার জন্য দিদি তাকে প্রচণ্ড সহায়তা করেছিলেন। উনি তখন রেলমন্ত্রী ছিলেন। সারা ভারতবর্ষে উনি সেই নৈমিষ রায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন। তো দিদি অনেকগুলো জিনিসই করছেন যেগুলো আগে কেউ করেনি। দলিত সাহিত্য একাডেমি সারা ভারতবর্ষে আর কোনো রাজ্য সরকার করেননি, উনি করেছেন। আর এই যে নেতাজিকে নিয়ে যে একটি বিশাল কর্মযজ্ঞের অবতারণা, এটা উনি করলেন, এর আগে কেউ করেনি। তো আজকে যেহেতু আমরা নেতাজির এই অনুষ্ঠানে আমরা এসেছি, নেতাজি সম্বন্ধে আমার দুই একটা কথা বলার, সেটা হচ্ছে এই যে বহু মানুষ আজও ওনার মৃত্যু দিবসটা সম্বন্ধে সন্দিহান। আমাদের মনে হয় সেটা নিয়ে একটু চাপ দেওয়া দরকার, যে সঠিক তথ্যটা কি, বিশ্বাসযোগ্য একটা তথ্য আমাদের সামনে উপস্থাপিত হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, নেতাজি অবশ্যই ভারতীয়, অবশ্যই ভারতবর্ষের শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন, কিন্তু তারপরেও উনি বাঙালি, আমাদের বাংলার গর্ব, বাংলার অহংকার। আজকে আমাদের বাংলার ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সমস্ত কিছুর উপরে একটা বহিরাগত সংস্কৃতির যে আক্রমণ শুরু হয়েছে, আমরা নেতাজিকে মডেল করে তার বিরুদ্ধেও একটা উপযুক্ত জবাব দিতে পারি যে আমাদেরও শৌর্য আছে, বীর্য আছে। আমরা শুধু ওই মাছ ভাত খেকো আর ঘরের কোণে বসে কাঁদা কাটা করা বাঙালি না, আমরা উপযুক্ত জবাব দিতে পারি যদি আমাদের সমাজ সংস্কৃতির উপরে আঘাত আসে। এই যে আজাদ হিন্দ বাহিনী একটি গর্বার কথা হচ্ছে, সেই বাহিনীটা আমার তো মনে হয় যে শুধুমাত্র নাম খাওয়া আসতে আজাদ হিন্দ বাহিনী না হোক, সেটা যেন আজাদ হিন্দ বাহিনীর মতো পরাক্রমশালী হয় এবং আমাদের সমাজ জীবনকে যারা ভাঙতে আসবে ওই বাহিনীর যেন সেই মানসিকতা থাকে যে তারা তাদের ভেঙে দেবে। যদি এটা আমরা করতে পারি তাহলে মনে হয় আমাদের উদ্দেশ্য সফল হবে। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, গুড সাজেশন। তোমাদের অনুরূপ যেমন তোমাদের র্যাপ ট্যাপ নানা রকম আছে, সেরকম এই বাহিনীটাকেও এরকম স্ট্রং করবে। ভেরি এক্সপার্ট। হ্যাঁ, আমি কি কথা বলছি? আচ্ছা দিদি, আমি একটা কথা বলবো ছোট্ট। অর্পিতা, কথা বলতে পারি? মুখ্যমন্ত্রী, আপনি যখন বলছিলেন, ও সন্ধ্যাদি, হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো। আচ্ছা বলবো? সন্ধ্যাদি বলুন। আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ বলো। 1924 সাল, আমার তখন 9 বছর বয়স। আমার ভীষণ সুযোগ হয়েছিল নেতাজিকে দেখবার। আমার দাদা আমাকে নিয়ে গেলেন গড়িয়াহাটে একটা বিরাট সভা। এই সবাই বক্তৃতা দেবেন, কিন্তু উনি আসলেন, প্রচন্ড ভিড়, খুব হইচই হইচই হইচই, একেবারে নেতাজি এসে গেছেন। তখন নেতাজি না, সুভাষ বোস এসে গেছেন, সুভাষ বোস এসে গেছেন। কিন্তু তখন কি হলো, আমার দুর্ভাগ্যবশত আর পুলিশে ছেড়ে গেল, আর তো ওকে দেখতে পেলাম না, কারণ ওর বক্তৃতা হলো না। এক মিনিটের জন্য উনি এসেছিলেন, তার কোথাও অদৃশ্য হয়ে গেলেন। আমার 9 বছর বয়স, 1940 সাল। আমার কি ছিল, আমার দাদা আমাকে বললেন তোকে একজন মহা মানুষের কাছে দেখাও, আজকে হলো না। আমার তরুণের স্বপ্নটা বারবার বলছেন বইটা, ওটা আমাদের গীতার মতো ভাবা উচিত, ওটা আমাদের ভাগবত গীতার মতো ওটা ভাবা উচিত। সারা ভারতবর্ষের মানুষ যদি আজ এই তরুণের স্বপ্ন বইটা পড়তো,
সারা ভারতবর্ষে যদি পড়তো তাহলে আজ ভারতবর্ষ সোনার বাংলা হয়ে যেত। প্রজন্মের পর প্রজন্ম ছেলেমেয়েরা এবং সমস্ত মানুষেরা সারা ভারতবর্ষ জুড়ে এই বইটা যদি পড়ে তাহলে তারা মানুষের মতো মানুষ হতে পারবে। তারা অমানুষ হবে না, তারা মানবিক হবে না, তারা ভদ্র সভ্য সৌজন্যবোধ কাকে বলে এবং শিক্ষায় শিক্ষা, ওর কল্পনা, ওর চিন্তা, ওর ভাবনা, ওর আদর্শ, এই আদর্শ এগুলোতে করলে তো ভারত তো সোনার ভারতবর্ষ হয়ে যাবে। আমাদের সোনার ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আপনিও বলেছেন এটা থাকবে। নমস্কার সবাইকে, নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ সন্ধ্যাদি, থ্যাংক ইউ। আপনি কি হ্যাঁ বুলুদা, হ্যাঁ বুলুদা অনেকটা নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে কাজ করেছেন। হ্যাঁ বলুন। আপনি যখন বলছিলেন তার মধ্যে আপনার মধ্যে একটা প্রচন্ড যন্ত্রণা ফুটে উঠলো যে আমরা জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না। এই যন্ত্রণাটা সারা পৃথিবীব্যাপী যত নেতাজি অনুরাগী আছে তাদের মনে। এই বিষয়ে সরকার কিভাবে তথ্য গোপন করে তার একটা অত্যন্ত সেন্সিটিভ ডকুমেন্ট এখনো পর্যন্ত যেটা ডিক্লাসিফাই করেনি কেন্দ্রীয় সরকার, তার একটা কপি আমার কাছে আছে, যেটা আপনি যদি অনুমতি দেন আমি এর উপর কাজ করছি, তাহলে চিফ সেক্রেটারির মাধ্যমে আপনার কাছে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ খুব ভালো, দিয়ে দিন না, ভালো হবে, এটা তোরা কাজ করবেই। সুতরাং নেতাজি রিসার্চ ব্যুরো এবং আমাদের আর্কাইভ, পুলিশ আর্কাইভ এবং চিফ সেক্রেটারি আমাদের নিজেদের আর্কাইভ আছে স্টেট গভর্নমেন্টের, আইএনসিএ ডিপার্টমেন্ট দেখে, সুতরাং এগুলো সব একসাথেই যুক্ত হবে। ইয়েস, খুব ভালো প্রপোজাল বুলুদা। আর আপনিও যদি থেকে এই কমিটিটার ব্যাপারে টাইম টু টাইম কোঅর্ডিনেশন করেন, একটা কোঅর্ডিনেশন কমিটি আলাপন করে ফেলো, সেটা তুমি কি করবে ভেবে নাও। দিদি 1 মিনিট আমি বলছি। হ্যাঁ বলো। আমাদের শিশু কিশোর একাডেমি থেকে 2 বছর আগে আমরা শিশু কিশোর এবং ওখানে বই বেরিয়েছিল, হ্যাঁ ওই বইগুলো আমাদের পাঠাবে। আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, আর একটা আপনি যদি অনুমতি দেন, আমরা একটা ছোট নেতাজির উপরে বাচ্চাদের নিয়ে পারফরমেন্সের কথা ভেবেছি, যদি অনুমতি। তোমরা একটা কাজ কেন করো না? হ্যাঁ বলুন। এখন শিশুদের উপর বই লেখা কমে গেছে। হ্যাঁ দিদি। আগে শিশুদের উপর প্রতিমা ব্যানার্জি, আলপনা ব্যানার্জি গান লিখতেন, এখন এসব কিচ্ছু নেই। হ্যাঁ। তো রিসেন্ট যারা লিখছেন তাদের যে শিশুদের উপর কবিতা, সেই শিশুদের উপর কবিতাগুলো দেখো তুমি, ব্রাত্য তুমি বইগুলো দেখে নাও, দেখে নিয়ে এগুলো তোমরা সিলেক্ট করো, সিলেক্টিভ কবিতা, বাচ্চারা ভালোবাসবে যেটা। কালেকশন বার করি। আমি অনেকদিন আগে এসব ভেবে না, আমি গান করে দিয়েছিলাম, ভিডিও করে দিয়েছিলাম, কবিতা করে দিয়েছিলাম, একদম মহাপুরুষদের কথা দিয়ে দিয়ে। হ্যাঁ দিদি। তোমাকে তো চেনাতে হবে মানুষটাকে, তুমি ছোটদের অত বক্তৃতা দিয়ে চেনাবে না, গানের মাধ্যমে চেনাবে। ইয়েস, ঠিক আছে। তোমরা তো এগুলো একটু দেখতেও পারো, শিশু কিশোর তোমরা অনেক করো, কিন্তু তোমরা আসল জিনিসটাকে বাদ দিয়ে দাও। আমরা করে নিচ্ছি দিদি, দেখে নাও, ব্রাত্য বইগুলো একটু সিলেক্ট করে দেবে। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে? ও জয়দা, আমি সরি, একদম ভুলে গেছি, সরি জয়দা। যা বলা হয়েছে তাতে উপযুক্ত সমস্ত কথাই, প্রয়োজনীয় সব কথাই বলা হয়েছে। যেমন তৃণমূলের একেবারে গ্রাসরুট থেকে তাকে নেতাজিকে চেনানো যায়, বা তার নৃসিংহদা যেটা বললেন যে নথি সব সংগ্রহ করা যায়, বা এই যে কথাবার্তাগুলো হলো সবই গুরুত্বপূর্ণ। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি এই বছরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর একটা পূর্ণাঙ্গ, একটা মোটা পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ লেখার আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি, একটা কমিটি তৈরি হবে, সেই কমিটি সেইটা তদারক করবে। যেমন সুগত বোস আছেন, প্রফেসর সুগত বোস, ওগুলো যেমন রিসার্চে করবে, কিন্তু একটা বই আমার মনে হয় ইমিডিয়েট করে দেওয়া দরকার বিভিন্ন ভাষায়, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন, যেটা সকলের কাছে কি পৌঁছে যায়। আর এমনি বড় বড় মোটা অনেক বই আছে এবং সেগুলো রিসার্চ হয়ও, এবং সেসব বই অ্যাভেলেবেলও আছে মার্কেটে, এটা আছে অলরেডি। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটির ভিসি ছিলেন মনে হয় এখানে, আপনি আছেন কি? বলুন একটু প্লিজ আপনার। আমি আছি ম্যাডাম। আমাদের ইউনিভার্সিটি তো হচ্ছে 100 বছর যখন হয়েছিল 1997-এ, তখন এটা স্থাপিত হয়েছিল। আমাদের ইউনিভার্সিটিতে নেতাজি সুভাষ বোসের যে উপরে আমাদের যে ফাউন্ডেশন কোর্স থাকে, আমাদের তো ওপেন সিস্টেমে চলে, ওপেন ডিস্টেন্স লার্নিং এ চলে।
সেখানে ফাউন্ডেশন কোর্সে এটা একটা মাস্ট, এই চ্যাপ্টারটা এটা সব ছাত্রকে পড়তে হয় এই বিষয়টা। এবং এবছরে আমরা আমাদের যেহেতু আইসিটি সাপোর্টটা দিতে হয় সব ছাত্রদের, মোবাইল বেসড আইসিটি সাপোর্ট যেটার কথা হলো, সেখানে আমরা প্রত্যেকের জন্য একটা ব্লগ বানাচ্ছি, একটা না একাধিক, তাতে নেতাজির জীবনের বিভিন্ন দিক আমরা ওদের সামনে মেলে ধরবো। এটা আমাদের অলরেডি ডিসাইডেড হয়েছে। এবার আমরা যদি এই বিষয়ে আরো কিছু এনরিচমেন্ট পাই, আমাদের সুগত বোস, প্রফেসর বোস রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনা করতে পারি এবং এই বিষয়ে আমরা আমাদের ছাত্রদের এইটা একটা নির্দিষ্ট যে ক্রেডিট পার্ট, মানে নন ক্রেডিট কোর্স এবং ক্রেডিট কোর্স দুটো পার্টের মধ্যে এটা আমরা নিয়ে আসতে চাইছি। এইটা আমরা চাইছি। এছাড়া আমরা নেতাজি সুভাষের উপরে আমাদের একটা বক্তৃতামালা হয় প্রত্যেক বছর, সেখানে আমরা বহু মানুষকে আমন্ত্রণ জানাই। প্রতি বছর সেখানে নেতাজি মেমোরিয়াল লেকচার হয়, সেটা আমরা বই হিসেবে পাবলিশও করি। এই কয়েকটা কাজ তো আমরা করবোই, তাছাড়া সারা বছর ধরে এই প্রচেষ্টার একটা দিক আমরা ভেবেছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে আমাদের 4টে আজকে এবার একটা গঙ্গাসাগরের মেলার মিটিং আছে, কারণ গঙ্গাসাগর মেলাটাও এসে গেছে। আপনাদের সাজেশনের কাছে আমরা খুব কৃতজ্ঞ এবং আপনাদের পদধূলি ধন্য আমাদের নবান্ন সভাঘর, বা ফিজিক্যালি বলুন ভার্চুয়ালি বলুন সবটাই আমরা সবাইকে দেখলাম, এবং যে সাজেশন আপনাদের কাছে এসছে তার তো কোনো তুলনাই হয় না, প্রত্যেকটাই খুবই ভ্যালুয়েবল। শুধু নাদিমকে বলতে দিতে পারিনি, বাট নাদিম আই থিঙ্ক ইউ ওন্ট মাইন্ড, কারণ SMS করে দেবে, ঠিক আছে। উর্দু একাডেমি থেকে তোমরা উর্দু বইটা করবে, হ্যাঁ। সুতরাং সবাই আমরা আছি এবং আপনাদের শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না। সুরঞ্জনদা যান, আপনি আপনার আন্দোলন সামলান, বাদবাকি সোনালী অনুরাধা থেকে শুরু করে শীর্ষেন্দুদা, শ্রদ্ধেয় মানুষ, নৃসিংহদা, অমিতদা, মোদি, আমাদের সন্ধ্যাদি শ্রদ্ধেয়, আমাদের ফিলেক্স রাজ সাহেব, আমাদের রুদ্রদা, আমাদের যোগেন্দা, শুভাদা, জয়দা, আবুল বাসার সাহেব, ব্রাত্য, অর্পিতা, আমাদের সুভদ্রাটা কোথায়? সুভদ্রার বামি, ও বলেনি সুভদ্রা, সরি সুভদ্রা বলুন। আপনার কবিতা কম্পিটিশন হবে। আমি জাস্ট একটা খুব সামান্য একটা কথা আমি বলি, আপনি এখনই বেরিয়ে যাবেন। বেরিয়ে যাবেন? এখানেই হবে। ও আচ্ছা, এখানেই হবে। যদি এরকম হয়, যে সমস্ত কথাগুলো নেতাজি সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করলাম এবং আপনি বিশেষ করে বললেন, তাতে যদি 50টা ছোট ছোট 1 মিনিটের, 1.5 মিনিটের, 2 মিনিটের যদি ভিডিও ক্লিপ করা যায়, সেই 50টা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং সেটা যদি অন্য ভাষাও থাকে, তাহলে আমার মনে হয় করছি সুভদ্রা, এটা বলেছি সামাজিক মাধ্যমে এটা কাজ হবে। আর একটা শুধু কালেক্টার্স আইটেম, যদি যে কোনো একটা ঘটনা, এরকম বড় মাপের ঘটনায় যদি একটা কালেক্টার্স আইটেম করা যায়, ওইটাই তো বললাম, ঘটনাগুলো তৈরি করবে, এগুলো দায়িত্ব হচ্ছে CS নিজে, সব কমিটির সাথে কথা বলে যারা যারা ইন্টারেস্টেড আছেন। আরও কোনো সাজেশন আছে, সুগত, সুমন্ত্র, বুলুদা, বিশেষ করে এদের একটু টাইম দিতে হবে, যারা টাইমটা দিতে পারবে। ব্রাত্য, অর্পিতা, তোমরা ছোটরা আছো, একটু বেশি করে টাইম দাও। হ্যাঁ বলুন। নৃসিংহদা গঙ্গাসাগর মারবে আমায়। না আমি বেশি সময় নেব না, বলছি যে ওই যে জয় হিন্দ বাহিনী গড়া হচ্ছে এবং সেটা কলেজের দিকে চিন্তা করলে ভালো হয়, 1 নম্বর। আমরা স্কুল কলেজ, আমরা NCC টাইপের ওদের ট্রেনিং দেবো। হ্যাঁ ঠিক আছে, সেটা হোক। আর ওই যে গানটার কথা হলো না, আরে ওদেরকে গানটা, ওটা যেন সুগতকে দিয়ে গাওয়ায়, কারণ ও কিন্তু ঘরানা লোক। আমি জানি ওইটা ক্যাসেটটা সেজন্য ওকে তৈরি করতে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুগত যেন সেটা একটু দেখে। থ্যাংক ইউ। আপনি একটু গিয়ে দেবেন ওখানে। তাহলে এখানে মিটিংটা সবাইকে আমাদের অনেক অনেক নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে মিটিংটা এখানে শেষ করছি। আবার দেখা হবে। এবং 23শে জানুয়ারি মিছিলে প্লিজ দয়া করে যারা পারবেন হাঁটতে তারা হেঁটে আসবেন, যারা পারবেন না তাদের সাথে মৃত্যুরঞ্জন চ্যাটার্জিকে বলবো INCA থেকে শান্তনু কন্ট্যাক্ট করে নেবে। সুতরাং তারা গাড়িতে একটা ব্যবস্থা করে দেবে। ওই যে বাসটা আছে না, একটা বাসে ওপরটা খোলা, ওই রকম একটা বাস আছে যেটা আমরা এক্সিবিশনে পুজোয় কাজে লাগিয়েছিলাম, ওই খোলা বাসটায় তাদের বসাবে। সুতরাং এভরিবডি ক্যান সিট। ঠিক আছে, থ্যাংক ইউ।